আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে যদি তোমাদের কোনো টপিকসে বা কোনো একটা সমস্যা থাকে সেগুলো নিয়েও আলোচনা করার মতো সময় আছে এটা বিষয়ের মধ্যে আর কি। তো যাই হোক আমরা একটু কৌটাজাতকরণটা পড়ে নেই আর একটু ইম্পর্টেন্ট যে টপিকস এই চ্যাপ্টারের সেই জিনিসগুলো একটু দেখে নিব। তো যেহেতু প্রিজারভেটিভে খাদ্য সংরক্ষণ কৌশলটা আছে তাই আমরা একটু কৌটাজাতকরণটা পড়ে নিতেছি যদি এটা পরিপূর্ণভাবে এর অন্তর্ভুক্ত না। তো আধুনিক তোমার খাদ্য সংরক্ষণের একটা উপায় হচ্ছে কৌটাজাতকরণ। তোমরা জানো এখনকার সময় সুপার শপগুলোতে ক্যান ফুড পাওয়া যায়। বিশেষ করে সবচেয়ে কমন যেটা আমরা দেখি আর কি, হ্যাঁ, এই যে মাশরুম, তারপর হচ্ছে বেবি কর্ন, এগুলো কিন্তু আসলে নর্মাল দোকানগুলোতে এখন পাওয়া যায়, ক্যান করে রাখা হয়। তো এই কৌটাজাতকরণের মূলনীতিটা যদি আমরা একটু ফ্লোচার্ট আকারে দেখি দিয়ে সহজেই ব্যাখ্যা করা যায় আর কি। এবং এই ফ্লোচার্টটা মনে রাখলে আসলে যেখান থেকে আসুক না কেন তোমার দেখতে পারা উচিত আর কি। যেমন আমরা যখন একটা খাদ্যবস্তুকে ক্যানিং করবো প্রথমে হচ্ছে সেই খাদ্যটাকে সংগ্রহ করতে হবে, হোক বাজার থেকে অথবা তোমার ফসলের মাঠ থেকে সেটাকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর সেটাকে বাছাই করতে হবে, কারণ তার সাথে ময়লা টয়লাও থাকতে পারে, আদার্স মানে একই রকম, হ্যাঁ, ফসল নাও থাকতে পারে, একই রকম ফসল নাও থাকতে পারে। যেমন ধরো আমি কোটাতে ভর্তি করব, এখন একটা হচ্ছে বেশি পাকা, একটা হচ্ছে কম পাকা, দুইটাকে কিন্তু এক জায়গায় কোটাজাতকরণ করা যাবে না। এই জন্য ওইগুলোকে বাছাই করে নিতে হবে, আলাদা করে নিতে হবে। যেমন ধরো তুমি মটরশুঁটি ক্যানিং করবা, তো কিছু দানা হচ্ছে বড় বড়, কিছু হচ্ছে ছোট ছোট, তো দুইটাকে কিন্তু একসাথে নেওয়া যাবে না, বাছাই করে বড়গুলোকে আলাদা নিতে হবে। তারপর হচ্ছে ওজন নেওয়া, তুমি যে কৌটায় ভর্তি করবা কতটুকু নিবা সেটা আগে ওজন করে নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে ধৌতকরণ, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে আহ, বাইরের যে ময়লাগুলো সেগুলো আর না থাকে। তারপরের ধাপ হচ্ছে খোসা ছাড়ানো ও টুকরা করা। এটা স্টেপ ওয়ানের মধ্যে এতগুলো ধাপ। তো খোসা ছাড়ানো টুকরা করা বলতে বোঝাচ্ছে এখানে আমরা যে খাবারটাকে সংগ্রহ করবো তার অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিতে হবে। যেমন ধরো এই যে আমি মটরশুঁটি সংগ্রহের কথাই বললাম, আমরা সেই মটরশুঁটির উপরে যে খোসা সেটা সহ মানে প্যাক করবো না বা কৌটার ভিতরে ভর্তি করবো না, আমরা শুধু দানাটাই নিব, তাই না? আবার ধরো আমি আম কৌটাজাতকরণ করবো, আমি নিশ্চয়ই আমের আটি সহ কৌটার ভিতরে ঢুকাই দিব না, আমি আমটাকে খোসা ছাড়িয়ে তার মধ্যে থেকে বিচিটা ফেলে দিয়ে তারপর এটাকে ছোট ছোট টুকরায় ভাগ করে নিব, পুরো আস্তা আম কিন্তু দিয়ে দিব না। এই জন্য একটা নির্দিষ্ট সাইজে টুকরা করে নিতে হবে। দ্বিতীয় ধাপের প্রথম স্টেপ হচ্ছে তোমার ব্লাঞ্চিং করা। ব্লাঞ্চিং করা মানে বলতে বোঝায় সিদ্ধ করা। তোমার আমরা যে ফসলটা নিব বা যে খাবারটাকে সংগ্রহ করবো সেটাকে 5 থেকে 10 মিনিট ফুটন্ত পানিতে সিদ্ধ করতে হবে, বা বলতে পারো তাপ দিতে হবে। এতে যেটা হবে ওই খাবারের মধ্যে যে অণুজীবগুলো থাকে, ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো সব ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আমাদের ওই ফসলটা বা সেই খাদ্যটা যদি নরম হয় বা পাকা হয় তাহলে ব্লাঞ্চিং করার দরকার নেই। কারণ একটা ভালোই পাকা ধরো ফল, পাকা আম বা কাঁঠাল তুমি যদি আবার ব্লাঞ্চিং করো বা সিদ্ধ করো তাহলে ওটা কি হয়ে যাবে, একদম গলে গলে যাবে, তাই না? তো ওই জিনিসটা দেখতে কিন্তু সুন্দর হবে না, তাহলে তোমার এই ক্যানের ফুডটা কিন্তু কেউ কিনে খাবে না। আবার যেগুলো নরম শাকসবজি সেগুলো যদি আমি তাপ দিই, মানে সিদ্ধ করি 5 থেকে 10 মিনিট, তাহলে সেটাও কিন্তু একদম নরম হয়ে যাবে, এটা করা যাবে না। তারপর হচ্ছে প্রিজারভেটিভ সহ কৌটায় সংরক্ষণ। তারপরে সিদ্ধ করার পর এটাকে আমি কৌটায় ভর্তি করবো। আর যদি নরম হয় বা পাকা হয় তাহলে সিদ্ধ করার দরকার নেই, সরাসরি কৌটায় ভরবো এবং সেখানে প্রিজারভেটিভ যোগ করবো। আচ্ছা, যে প্রিজারভেটিভ দরকার আছে, যেমন ধরো বেশিরভাগ ফলের ক্ষেত্রে দেখা যায় সাইট্রিক অ্যাসিড এবং চিনির দ্রবণ ব্যবহার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মাছ মাংসের ক্ষেত্রে লবণ, ভিনেগার বা এরকম সাইট্রিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করা হয়, সেগুলো আমরা যোগ করে দিলাম। তবে দেখতে হবে প্রিজারভেটিভ আমি কিন্তু এমনভাবে প্রয়োগ করবো না যাতে ক্যানটা কানায় কানায় পূর্ণ হয়ে যায়, মানে একদম কানায় কানায় পূর্ণ করে আমি প্রিজারভেটিভ অ্যাড করবো না। ঠিক আছে? একটু ফাঁকা রাখবো। তারপরের ধাপটা হচ্ছে এক্সস্টিং। এক্সস্টিং হচ্ছে তোমার
এই যে প্রিজারভেটিভ সহ যে কৌটাটা আছে সেটাকে আমি তাপ দিয়ে এর ভেতর থেকে বাতাসটাকে বের করে ফেলবো। তো আমি যখন এটাকে তাপ দিব প্রায় 82 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নর্মালি, তখন যেটা হবে যে তাপ দিলে আয়তন কি হয়, বেড়ে যায়। আয়তন বেড়ে যাওয়ার কারণে কৌটার ভেতরের যে বাতাস আছে সেই বাতাসটা আয়তন বেড়ে যাবে, বেড়ে গিয়ে সেই কৌটা থেকে বের হয়ে যাবে, ফলে কৌটাটা বায়ুশূন্য হয়ে যাবে। আর কৌটাটা বায়ুশূন্য করাটা কেন দরকার, কারণ ওখানে যদি বাতাস থাকে কৌটার ভিতরে, তাহলে কিন্তু আহ, তোমার কৌটার ভিতরে বাতাস থাকলে সহজে খাবারটা কিন্তু জারিত হয়ে যেতে পারে। তারপর হচ্ছে সিলিং, বাতাসটা বের করার পর আমরা সিল করে ফেলবো, ক্যানটাকে বন্ধ করে ফেলবো। বন্ধ করে ফেলার পর এটাকে স্টেরিলাইজিং করতে হবে। স্টেরিলাইজিং বলতে আসলে বোঝায় তোমার এটাকে আবারও আমরা প্রায় 100 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করবো, এবং এটা প্রায় কোনো কোনো ক্ষেত্রে 20 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে আধা ঘন্টা উত্তপ্ত করা হয়। এর ফলে তোমার খাবারের মধ্যে যে ব্যাকটেরিয়া স্পোর, যেটা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়ার যে স্পোর, ওইটা নষ্ট হয়ে যায়। ফলে খাবারটা তোমার জন্য একদম নিরাপদ হয়ে গেল ব্যাকটেরিয়াটা মরে যাওয়ার ফলে। এটাকে বলা হয় রিটোর্টিং বা স্টেরিলাইজিং বা নির্বীজকরণ বলা হয়। তারপর এটাকে আমরা ঠান্ডা করব, ঠান্ডা করে লেবেল লাগাবো, যার যে কোম্পানি সেই কোম্পানির লেবেল লাগিয়ে দেবা, তারপর এটাকে সংরক্ষণ করবো এবং বাজারজাত করবা। এটি হচ্ছে কৌটাজাতকরণের তোমার ধাপগুলা। আগে যখন এই প্রশ্নটা আসতো আর কি, তখন মূলনীতি জানা থাকলে কিন্তু চলে। আমাকে কিন্তু প্রত্যেকটা খাবারের সংরক্ষণের জন্য আলাদা আলাদা করে প্রক্রিয়া করার দরকার নাই, ঠিক আছে? শুধু আমার একটু জানলে চলবে এটার ক্ষেত্রে ব্লাঞ্চিং করা প্রয়োজন কি প্রয়োজন না। যেমন ধরো মাংস সংরক্ষণ করবো, কৌটাজাতকরণ করবো, সেক্ষেত্রে আমার ব্লাঞ্চিং করা দরকার কি দরকার নাই। যদি দরকার থাকে তাহলে ব্লাঞ্চিং অংশটা আমরা লিখবো, পুরো ধাপটাই লিখবো, ব্লাঞ্চিং অংশটাও এর মধ্যে থাকবে। আর হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে কী ব্যবহার করতে হয়, শুধু সেই প্রিজারভেটিভটার নাম জানবো। আবার ধরো এখানে আমি আহ, পাকা আম সংরক্ষণ করতেছি, সেই ক্ষেত্রে আমার ব্লাঞ্চিং করার দরকার নাই, তাহলে ব্লাঞ্চিং অংশটা বাদ দিয়ে বাকি সব ধাপগুলাই লিখবো। শুধুমাত্র প্রিজারভেটিভের জায়গায় ওই পাকা আম সংরক্ষণের যে প্রিজারভেটিভটা ব্যবহার করা হয় সেই প্রিজারভেটিভটার নাম লিখবো। এতটুকুই পড়লে কিন্তু যথেষ্ট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ধাপ করার দরকার নাই। আর এখানে তোমার যে স্টেরিলাইজিং আছে সেটার ক্ষেত্রে মানে এক্সস্টিং আছে, সেই এক্সস্টিংটা দুইভাবে করা হয়। একটা হচ্ছে পানি স্ফুটন বাদ পদ্ধতি, একটা হচ্ছে চাপ কৌটাজাতকরণ পদ্ধতি। এই দুইভাবে আসলে তোমার এক্সস্টিংটা করা হয়। বিশেষ করে যে সকল ফলমূল বা শাকসবজির পিএইচ মান 4.6 এর নিচে, তাদের ক্ষেত্রে এই পানি স্ফুটন বাদ পদ্ধতিতে এক্সস্টিং করা হয়। আমি যদি চাপ কৌটাজাতকরণ পদ্ধতিতে করি সেক্ষেত্রে তাপমাত্রা একটু বেশি থাকে, তখন ওই খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটাকে পানি স্ফুটন বাদ পদ্ধতিতে তোমার এক্সস্টিং করা হয়। আর যেগুলোর পিএইচ এর মান 4.6 থেকে উপরে, তাদের ক্ষেত্রে তোমার চাপ কৌটাজাতকরণ পদ্ধতিতে এক্সস্টিং করা হয়। দুটার মধ্যে খুব বেশি একটা তফাৎ নেই। একটা হচ্ছে একটা খোলা পাত্রের মধ্যে আমি পানি নিব, আর এই জায়গায় একটা পাটাতন নিব, এই পাটাতনের উপর আমার কৌটাটা থাকবে। আর এখানে যে পানিটা থাকবে, পানিটা এমনভাবে থাকবে যেন আমার কৌটার প্রায় 2/3 এই পানির মধ্যে থাকে, পরিপূর্ণ পুরোপুরি ডুবে থাকবে না, 2/3 থাকবে। তারপর যখন আমরা এটা তাপ দিব, তখন পানি উত্তপ্ত হয়, পানি উত্তপ্ত হলে ক্যানের ভেতরে যে বাতাস সেটা উত্তপ্ত হবে এবং সেটা আয়তন বেড়ে গিয়ে কৌটা থেকে বের হয়ে যাবে। আর চাপ কৌটাজাতকরণ পদ্ধতিতে এখানে একটা প্রেসার কুকারের মতো অংশ থাকে, মানে এখানে ঢাকনা থাকে, এখান থেকে বাতাস বেরোতে পারে। তো সেই চাপ প্রয়োগ করে তারপর এটাকে তাপ দেওয়া হয়। আর এখানে ফুড লেকার এবং ব্লাঞ্চিং আলাদাভাবে যেহেতু দেওয়া আছে, ব্লাঞ্চিংটা আমি আগেই বলছি। ব্লাঞ্চিং মানে হচ্ছে খাদ্য কে ফুটানো, সেটা হচ্ছে 5 থেকে 10 মিনিট।
উত্তপ্ত পানিতে রেখে দেওয়া বা উত্তপ্ত বাষ্পের মধ্যে রেখে দেওয়া, সেটি হচ্ছে ব্লাঞ্চিং। আর ফুড লেকার বলে একটা অংশ আছে, এই যে খাদ্য যে আমরা ক্যানিং করতেছি, তো খাবারটা কিন্তু আমি ক্যানের ভিতরে রাখবো এবং এমনভাবে রাখবো একটু ফাঁকা ফাঁকা ভাবে, যাতে আমি যখন প্রিজারভেটিভটা দিয়ে দিব, প্রিজারভেটিভটা যেন খাবারের চারপাশে সমানভাবে ছড়িয়ে যায় আর কি। তো এখানে আহ, আমি যখন খাবারটাকে ক্যানের ভিতরে রাখতেছি, তখন কিন্তু খাবারটা সরাসরি ক্যানের যে ধাতব পদার্থ তার সংস্পর্শে চলে আসে। আর এই সংস্পর্শে চলে আসার ফলে কিন্তু খাবারটা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ফুড লেকারটা হচ্ছে একটা আবরণ, এটা ওই ক্যানের ভেতরের দিকে দেওয়া হয়। এটা তোমার প্রাকৃতিকও হতে পারে বা কৃত্রিমও হতে পারে। আর সেটা হচ্ছে একটা ফেনোলিক ইপক্সি অথবা ভিনাইল রেজিনের আহ, দ্রবণকে ফুড লেকার হিসেবে ব্যবহার করা হয়। এটা ক্যানের চারপাশে একটা আবরণের মতো থাকে, ফলে আমাদের খাবারটা সরাসরি ওই ক্যানের যে ধাতব পদার্থ তার সংস্পর্শে আসে না, এর থেকে দূরে থাকে। আর যেহেতু অনেক ক্ষেত্রে আমরা খাবারটাকে সংরক্ষণের ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড বা চিনির দ্রবণ ব্যবহার করি, তো সেক্ষেত্রে পানিও থাকে, আর পানির সংস্পর্শে ওই ধাতব পদার্থের মধ্যে সহজে মরিচা ধরে যেতে পারে। তো ওই মরিচের সংস্পর্শে খাবার থাকলে কিন্তু তোমার খাবারটা নষ্ট হয়ে যাবে এবং ফুড পয়জনিং এর একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য এই ফুড লেকারটা ব্যবহার করা হয়। এরপর আমরা এই চ্যাপ্টারের এই যে লাস্ট অংশটা, এখানে কিছু গুরুত্বপূর্ণ রসায়নের অংশ আছে, যেমন কলোয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন, এগুলা কি, এগুলা কিছু বেসিক পড়ার মধ্যেই পড়ে, সেগুলো আমরা একটু জেনে নিব। হ্যাঁ, তো আমি যখন দুই বা ততোধিক পদার্থকে একসাথে মিশ্রিত করি, সেই মিশ্রণটাকে আমরা কি কি বলতে পারি? কেউ বলতে পারবা? ধরো দুইটা পদার্থকে একসাথে মিশ্রিত করলাম, সেই মিশ্রণটাকে কলোয়েডের মধ্যে সমসত্ব অসমসত্ব। সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ বলতে পারি, আর একটা হচ্ছে আমরা সেটাকে দ্রবণ বলতে পারি, তাই না? তো কোনো কোনো ক্ষেত্রে সেটাকে আমরা দ্রবণ বলতে পারি, কোনো কোনো ক্ষেত্রে সেটাকে আমরা কলোয়েড বলতে পারি, কোনো কোনো ক্ষেত্রে আমরা সেটাকে সাসপেনশন বলতে পারি। তবে এটা নির্ভর করতেছে তুমি যে পদার্থগুলোকে একসাথে মিশ্রিত করতেছো তাদের আকারের উপর। ধরো দুইটা পদার্থকে আমরা একসাথে মিশ্রিত করলাম, দুইটাকে একসাথে মিশ্রণের ফলে উপাদানগুলোর আর স্বাধীন কোনো অস্তিত্ব থাকলো না, স্বাধীন কোনো অস্তিত্ব থাকলো না, সব জায়গায় তারা সমানভাবে থাকলো, যেটাকে আমরা বলি সমসত্ব মিশ্রণ। হ্যাঁ, তো এই ধরনের সমসত্ব মিশ্রণকে আমরা বলি দ্রবণ। তবে অবশ্যই আহ, যেখানে তোমার কণার আকারটা 2 ন্যানোমিটার থেকে ছোট হবে, যেটা হবে তোমার 2 ন্যানোমিটার থেকে ছোট। তো এই যে আমি এখানে দ্রবণের কথা বললাম, দ্রবণের মধ্যে একটা উপাদানের পরিমাণ কম থাকে আর একটা উপাদানের পরিমাণ বেশি থাকে। তো যে উপাদানটার পরিমাণ কম থাকে তাকে আমরা কি বলি? দ্রব। আচ্ছা, তাকে আমরা দ্রব্য বলি, তাই না? আর যে উপাদানের পরিমাণটা বেশি থাকে তাকে আমরা কি বলি? দ্রাবক বলি। তো যখন তোমার দ্রব্যের আকার, হ্যাঁ, দ্রব্যের আকার যখন 2 ন্যানোমিটার থেকে ছোট হয়, তখন সেটাকে আমরা বলি কিন্তু দ্রবণ। এবং এটা একটা সমসত্ব মিশ্রণ, যেখানে তোমার উপাদানগুলো আর স্বাধীন অস্তিত্ব থাকে না, সবগুলোকে সব মানে উপাদানগুলো সব জায়গায় সমানভাবে থাকে। মানে স্বাধীন অস্তিত্ব থাকে না বলতে বোঝাচ্ছে স্বাধীনভাবে তার উপস্থিতি আর লক্ষ্য করা যায় না। আর যখন তোমার উপাদানগুলোর বা কণার আকার 2 ন্যানোমিটার থেকে তোমার 500 ন্যানোমিটারের মধ্যে হয়, যখন কণাগুলোর আকার 2 থেকে তোমার 500 ন্যানোমিটারের ভেতরে থাকে, তখন সেটাকে আমরা কি বলবি? সেটাকে আমরা কলয়েড বলি, সেটাকে আমরা কলয়েড বলি। হ্যাঁ, কলয়েড। তাহলে কলয়েডের সংখ্যাটা আমরা এভাবেও বলতে পারি, যে মিশ্রণে কঠিন তরল বা গ্যাসীয় উপাদানের আকার 2 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে থাকে, তখন সেটাকে কলয়েড বলে। আর কলয়েড কিন্তু একটা তোমার অসমসত্ব মিশ্রণ। কলয়েডের সব জায়গায় উপাদানগুলো কিন্তু সমানভাবে থাকে না, এটা হলো অসমসত্ব মিশ্রণ।
আর কলয়েডটা কিন্তু একটা সুস্থিত মিশ্রণ। সুস্থিত মিশ্রণ বলতে কি বোঝাচ্ছে? ধরো তুমি কলয়েডের দ্রবণটাকে একপাশে রেখে দিলা, রেখে দেওয়ার ফলে কলয়েডের যে কণাগুলো, সে কণাগুলো কিন্তু নিচে এসে জমা হবে না। তো অলরেডি যেহেতু তোমরা এই কলয়েডটা একবার কলেজে ক্লাসে দেখছো, কলয়েডের কিন্তু একটা উদাহরণ ছিল দুধ। দুধ কিন্তু কলয়েড, তারপর মাখন, এটাও কিন্তু কলয়েড, তাই না? তো আমরা যদি দুধটাকে বাইরে রেখে দিই, ধরো 1 গ্লাস দুধকে আমি নর্মাল ভাবে রেখে দিলাম বাইরে, তাহলে নিচে কি দুধের যে চর্বি বা ফ্যাটের কণাগুলো আছে সেগুলো কি নিচে এসে জমা হয়? না তারপর কি স্যার, হয়? সেটা কিন্তু জমা হয় না। জমা হলে কি হতো? জমা মাখন তৈরি হয়ে যেত। জমা হলে খুব সহজ আমাদের জন্য, একদিকে ভালোই হতো যারা মাখন মানে মাখন বা তোমার আহ, যে ঘিটি ব্যবসা করে আর কি, বিজনেস করে, তাদের থেকে খুব ভালো হতো। দুটো রেখে দিতে এমনিতে চর্বি কণাগুলো নিচে এসে জমা হতো, সেখান থেকে সহজেই সে মাখন তৈরি করে ফেলতে পারতো এবং মাখন থেকে ঘি তৈরি করে ফেলতে পারতো। তো এটা একটা সুস্থিত মিশ্রণ, তবে অসমশক্ত মিশ্রণ, এবং এখানে কণাগুলো আকার 2 থেকে 500 ন্যানোমিটারের মতো থাকে কলয়েডে। আর কলয়েডে কিন্তু দুইটা উপাদান থাকে, একটার পরিমাণ কম আর একটার পরিমাণ বেশি থাকে। তো কলয়েডের ক্ষেত্রে তোমার যে উপাদানের পরিমাণ কম থাকবে তাকে আমরা বলি বিস্তারিত কণা, আর যে উপাদানের পরিমাণটা বেশি থাকে তাকে আমরা বলি বিস্তারণ মাধ্যম। ঠিক আছে? তাহলে যে উপাদানের পরিমাণ কম থাকে তাকে আমরা এখানে কি বলি? বিস্তারিত কণা। বিস্তারিত কণা বলি, আর এটা হচ্ছে বিস্তারণ মাধ্যম। এখন এই বিস্তারণ মাধ্যম এবং বিস্তারিত কণার মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে, আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। আর এই আকর্ষণ বল কাজ করার কারণে কিন্তু কণাগুলো ওই বিস্তারণ মাধ্যমে চারদিকে সুস্থিতভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যদি এই আকর্ষণ বলটা না থাকতো তাহলে কিন্তু আসলে অভিকর্ষ বলের প্রভাবে সে নিচের দিকে সে পড়ে যেত। আর এছাড়া কলের কণাগুলো কিন্তু, মানে ওই যে বিস্তারিত কণা, সে কণাগুলো কিন্তু একে অপরকে বিকর্ষণ করে। বিকর্ষণ করার কারণে তারা কিন্তু একসাথে এসে জমাও হয় না, এক জায়গায় এসে দলা পাকেও যায় না, তারা চারদিকে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাই হলো কলয়েড। আর কলয়েডের দুটা বিশেষ ধর্ম, একটা হলো ব্রাউনীয় গতি আর একটা হচ্ছে টিন্ডাল প্রভাব। তো ব্রাউনীয় গতিটা তোমরা জানো কিনা আমি জানি না। ব্রাউনের প্রতীক হচ্ছে এই যে দ্রবণের মধ্যে, হ্যাঁ, এই যে কলয়েডের দ্রবণের মধ্যে কলয়েডের যে কণাগুলো, সেগুলো চারদিকে অবিরাম ছোটাছুটি করে। তো এই যে তার অবিরাম চারদিকে ছোটাছুটি, এটাকে বলা হয় ব্রাউনীয় গতি। এটা বিজ্ঞানী ব্রাউনি ব্যাখ্যা করছেন। কারণ হচ্ছে ধরো এখানে যে কণাটা আছে, সে কণার চারপাশে কিন্তু অন্যান্য যে কলয়েড কণা আছে তার পরিমাণ কিন্তু সমান না। এই কলয়েড কণার চারদিকে অন্যান্য যে কলয়েড কণাগুলো আছে তাদের পরিমাণ কিন্তু সব দিকে সমান না। এখন ধরো এই পাশে যদি কলয়েড কণার পরিমাণ বেশি থাকে, তাহলে এদিক থেকে সে বেশি বিকর্ষণ বল কাজ করবে বা বিকর্ষণ বল অনুভব করবে, ফলে কণাটা কিন্তু ঠিক এই দিকে ছুটে আসবে। আবার এদিক আসার পর সে যদি এদিক থেকে বেশি বিকর্ষণ বল লাভ করে তাহলে সে আবার এই পাশে ছুটে আসবে। এইভাবে এক এক সময় এক এক পাশ থেকে সে অসম বিকর্ষণ বল লাভ করার ফলে এক এক সময় এক এক দিকে ছোটাছুটি করতে থাকে। তো এই যে তার অসম বিকর্ষণের ফলে চারদিকে দিক দিক ছোটাছুটি, এটা বিজ্ঞানী ব্রাউনি আবিষ্কার করেছেন এবং এটাকে বলা হয় ব্রাউনীয় গতি। আর এই ব্রাউনীয় গতির কারণে কিন্তু আসলে কলয়েড কণাগুলো সুস্থিত থাকে। এই ব্রাউনীয় গতিটা যদি না থাকতো, তাদের মধ্যে যদি এই গতিবেগটা না থাকতো, তাহলে সহজেই সে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে নিচে এসে জমা হয়ে যেত। আন্তঃআণবিক আকর্ষণ বল, অভিকর্ষ বলের প্রভাবে নিচে এসে জমা হয়ে যেত। আর আরেকটা হচ্ছে টিন্ডাল প্রভাব। এটা হচ্ছে তোমার কোনো বস্তু কণার উপর যখন দৃশ্যমান অঞ্চলে আলো পড়ে, তো ওই কণাগুলোর আকার, যে কণাগুলোর উপর দৃশ্যমান অঞ্চলে আলো পড়তেছে, সেই কণাগুলোর আকার যদি ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক অপেক্ষা বড় হয়, তবে সেখান থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হয়।
সেখান থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হয়। এই ধর্মটাকে বলা হয় টিন্ডাল প্রভাব। আর এই প্রভাবে যখন কলের কণার উপরে তুমি লাইট ফেলবা, সেখান থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হবে। সেটা খালি চোখে দেখা যাবে না, তুমি তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখবা যে ওখান থেকে তোমার আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, ওগুলোকে একটা উজ্জ্বল বিন্দুর মতো মনে হচ্ছে কলের কণাগুলোকে। তাহলে এই হলো কলয়েডের একটা নর্মাল ধারণা। তাহলে কলয়েডের তোমার উপাদান কয়টা, মাধ্যম কয়টা? দুইটা। কলয়েডের মাধ্যম দুইটা, একটা হচ্ছে বিস্তারণ মাধ্যম আর একটা হচ্ছে বিস্তারিত কণা। কণা। আচ্ছা, এই কলয়েডগুলোকে আমরা আবার 5টা শ্রেণীতে ভাগ করতে পারি। 5টা শ্রেণীতে কলয়েডকে ভাগ করা যায়। ধরো একটা হচ্ছে অ্যারোসল। তো অ্যারোসলে অ্যারোসল বলতে আসলে আমাদের মাথার মধ্যে কোন জিনিসটা ঘুরে বলো তো? বাতাস বা ধোঁয়া জাতীয় কিছু, তাই না? নর্মালি আমরা অ্যারোসল বলতে যে মশা মারার স্প্রেটা কি তো বুঝি, তাই তো? তো জি স্যার। এখন অ্যারোসল বলতে আসলে বোঝায় যেখানে তোমার বিস্তারণ মাধ্যমটা হবে গ্যাসীয়, সেই মাধ্যমের মধ্যে তরলও থাকতে পারে, আবার কঠিন পদার্থ থাকতে পারে, সেটা হচ্ছে অ্যারোসল। তো তার একটা উদাহরণ হচ্ছে, খুব ভালো উদাহরণ হচ্ছে আকাশে যে মেঘ, সেখানে তো অনেক বাতাস, সেই বাতাসের মধ্যে জলীয় বাষ্পের কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং সেটা ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আসলে মেঘ তৈরি করে। তারপর কুয়াশা, তারপরে ধোঁয়া, কালো ধোঁয়া, এগুলো সব হচ্ছে অ্যারোসলের উদাহরণ। তারপরে হলো আরেকটা প্রকারভেদ হলো তোমার ফোম। ফোমও কিন্তু তোমার কলয়েডের একটা প্রকারভেদের মধ্যে পড়ে। তো ফোমে এখানে তো দুইটা মাধ্যম থাকে, একটা হচ্ছে বিস্তারণ মাধ্যম আর একটা হচ্ছে বিস্তারিত কণা। তো ফোমের মধ্যে বিস্তারণ মাধ্যমটা কি কেউ বলতে পারবা? আমরা কিভাবে ফোম তৈরি করতে পারি? তরল। সবাই কি একমত? তরল, বিস্তারণ তো মাধ্যম। বিস্তার মাধ্যম তরল আর বিস্তারিত বস্তু কণা গ্যাস। আচ্ছা, বিস্তারণ মাধ্যম হচ্ছে তরল আর বিস্তারিত কণা হচ্ছে গ্যাস। এটার আহ, খুব ভালো একটা উদাহরণ হচ্ছে যে কেকের উপর যে ক্রিমটা থাকে, হুইপিং ক্রিম, সেটা, যেটাকে আমরা বলি পাকানো ক্রিম, হুইপিং ক্রিমটাই হয়তো সবাই ভালো চেনে। তো কেউ কি এরকম ক্রিম তৈরি করতে দেখছো? জি স্যার। আচ্ছা, এটা খুব সহজ। তোমরা যদি কেউ রান্না বান্না করে থাকো বা ইয়ে করে থাকো, এরকম কেক পেস্ট্রি যেগুলো কখন মানে বানিয়ে থাকো, তাহলে দেখবা যে অনেক সময় এই কেক টেক বানানোর সময় ডিমের যে সাদা অংশ, সেটাকে খুব দ্রুত নাড়ালে সেটা ফোমে পরিণত হয়ে যায়। ওইটা যেটা হয় আসলে, তরলটাকে যখন আমি খুব দ্রুত বিট করি বা নাড়াই, তখন এর ভিতরে বাতাসগুলো জমতে থাকে, বাতাসের কণাগুলো আটকে আটকে সেটা একটা ফোম তৈরি করে। তারপর আছে হচ্ছে ইমালশন। ইমালশনও হচ্ছে তোমার এক প্রকার কলয়েড। উদাহরণ হচ্ছে যে মাখন, তারপর হচ্ছে তোমার দুধ, এগুলো হচ্ছে ইমালশনের উদাহরণ। স্যার এই উদাহরণগুলো না মনে থাকে না, সবগুলো একরকম লাগে। করতে হবে আর কি, একরকম তো মনে হবে প্রথম প্রথম করতে গেলে। তো ইমালশনের ক্ষেত্রে বিস্তারণ মাধ্যম তরল হতে পারে, কঠিনও হতে পারে, আর বিস্তারিত কণা তরল হতে পারে, কঠিন হতে পারে। উদাহরণ দিয়ে মনে রাখলে সবচেয়ে সহজ। যেমন ধরো আমরা যদি মিল্কের কথা বা দুধের কথা চিন্তা করি, সেক্ষেত্রে দুধটা কিরকম, তরল না কঠিন? তরল। তার মানে এখানে বিস্তারণ মাধ্যম হচ্ছে তরল, আর তার মধ্যে যে চর্বির কণাগুলো থাকে বা প্রোটিনের কণাগুলো থাকে, সেগুলো কিন্তু তরল। কারণ এখানে আমরা কিন্তু খাওয়ার সময় কোনো কঠিন জিনিস পাই না, তাই না? কিন্তু আবার ধরো মাখন যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, মাখনটা কি পানির মতো তরল নাকি একটু কঠিন, কঠিন। একটু শক্ত? কঠিন। তার মানে ওখানে কঠিন চর্বির কণা হলো গিয়ে তোমার আহ, কঠিন চর্বির কণাটা হচ্ছে বিস্তারণ মাধ্যম, আর এর মধ্যে ছোট ছোট পানির কণাগুলো চারদিকে আটকে থাকে আর কি, সেই পানির কণাগুলো হলো বিস্তারিত কণা। তারপর আছে হচ্ছে উদাহরণ জেল। জেলের আহ, বিস্তারণ মাধ্যম হচ্ছে কঠিন আর বিস্তারিত কণা হচ্ছে তরল, এবং তার উদাহরণ হলো ওই জ্যাম, জেলি, তারপর হচ্ছে তোমার দই, এগুলো। আর সবশেষ হচ্ছে সোল। সোলটাতে তোমার আহ, বিস্তারণ মাধ্যমটা তরল হয়, বিস্তারিত কণাগুলো কঠিন হয়, এবং এর একটা খুব ভালো উদাহরণ হচ্ছে রং।
যে বাসাতে যে রং টং করে সেই রংটা হচ্ছে এর একটা উদাহরণ। এই হলো কলয়েডের প্রকারভেদ। এখানে এরকম কিছু উদাহরণ দেওয়া আছে যে লিকুইড অ্যারোসল, সলিড অ্যারোসল, ছবি দেওয়া যে সল এটা হচ্ছে রং, তারপর যে আমাদের রক্ত সেটাও কিন্তু সলের একটা উদাহরণ। জেল, জিলাটিন জেলি, সলিড ফোম, ইমালশন। এরপরে আমরা সাসপেনশনে, জাস্ট এটার সংজ্ঞাটা আমরা বা জিনিসটা কি সেটা জানবো। সাসপেনশনও কিন্তু একটা মিশ্রণ, তবে এখানে তোমার কণাগুলোর আকার 500 ন্যানোমিটার থেকে বড় হয়। সাসপেনশনের কণাগুলোর আকার 500 ন্যানোমিটার থেকে বড় হয়, আর এগুলোকে মোটামুটি খালি চোখেও দেখা যায়। আর এটা একটা অসম শক্ত এবং এটা সুস্থিত মিশ্রণ নয়, কারণ তুমি যদি সাসপেনশনকে রেখে দাও তাহলে কণাগুলো কিন্তু নিচে এসে জমা হবে, তাই না? যেমন যে ঘোলা কাদাময় পানি হলো পানিতে মাটির কণার সাসপেনশন বা বালু কণার একটা সাসপেনশন। তুমি যদি পানির মধ্যে বালু কণা দিয়ে ভালোভাবে নাড়াও তাহলে একটা ঘোলা পানি তৈরি হবে, এটাকে আবার রেখে দিলে ওই বালু কণাগুলো আবার নিচে এসে জমা হয়ে যাবে এবং উপরে একটা পরিষ্কার পানি তৈরি হবে। এটা হচ্ছে সাসপেনশন একটা উদাহরণ। আর এছাড়া আমরা অনেকেই হয়তো সাসপেনশন ওষুধের সাথে পরিচিত, তাই না? খাওয়ার আগে কি করতে হয়, ভালোভাবে ঝাঁকায় নিতে হয়, তাই না? যাতে ওই নিচে যে ওষুধের কণাগুলো থাকে ওগুলো যেন চারিদিকে সমানভাবে ছড়ায় যায় আর কি। আবার ওষুধটা রেখে দিলে কিছুক্ষণ পরে ওষুধের কণাগুলো নিচে এসে জমা হয়। এরপর আসি আমরা কোয়াগুলেশন। কোয়াগুলেশন মানে হচ্ছে জমাট বন্ধন। তো আমরা যে কলয়েডের কথা বলতেছিলাম, কলয়েডের মধ্যে তোমার বিস্তারণ মাধ্যম এবং বিস্তারিত কণার মধ্যে একটা আন্তঃকণা আকর্ষণ বল থাকে, তাই না? তো এই আন্তঃকণা আকর্ষণ বলকে ছিন্ন করে কলয়েড কণাগুলোকে যখন আমি জমাটবদ্ধ করব, এই জমাটবদ্ধ করার প্রক্রিয়াটাকে বলা হয় কোয়াগুলেশন। এই জমাটবদ্ধ করার প্রক্রিয়াটাকে বলা হয় কোয়াগুলেশন। যেমন আমরা যে ছানা তৈরি করি, হ্যাঁ, এটা কিন্তু একটা কোয়াগুলেশন উদাহরণ। তুমি একটু লেবুর রস দিয়ে দাও বা একটু ভিনেগার দিয়ে দাও, সাথে সাথে দুধের মধ্যে যে তোমার ওই চর্বি কণাগুলো আছে এগুলো সব একসাথে যুক্ত হয়ে জমাটবদ্ধ হয়ে ছানা তৈরি করে ফেলবে। কোয়াগুলেশন করার জন্য আমরা যে পদার্থগুলোকে ব্যবহার করি বা যে উপাদানগুলোকে ব্যবহার করি সেগুলোকে আসলে বলা হয় তোমার কোয়াগুলেন্ট। কোয়াগুলেশন করার জন্য আমরা যে উপাদানগুলোকে ব্যবহার করি সেগুলোকে বলা হয় কোয়াগুলেন্ট। আর কোয়াগুলেন্টগুলো সাধারণত কলয়েড কণার বিপরীত চার্জধর্মী হয়। ধরো আমাদের এখানে কলয়েডের যে কণাগুলো আছে, নর্মাল কলয়েড নিলাম, কলয়েডের কণাগুলো হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট, এরা একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এই জমাটবদ্ধ করার জন্য আমি যে কোয়াগুলেন্ট নিব সেটা অবশ্যই ঋণাত্মক আধান বিশিষ্ট হতে হবে। তখন এই ধনাত্মক আধানগুলো কি করবে, এর আকর্ষণে এর কাছাকাছি এসে একসাথে জমাটবদ্ধ হবে। তো কলয়েড কণাগুলোর যে আধান হয় তার বিপরীত আধান বিশিষ্ট কণাগুলোই তোমার কোয়াগুলেন্ট হিসেবে সাধারণত কাজ করে থাকে। আর এদের চার্জ সংখ্যা যত বেশি হবে ওই কোয়াগুলেন্টের কোয়াগুলেশন ক্ষমতা তত বেশি হবে। এই হলো তোমার এই পঞ্চম অধ্যায় গুরুত্বপূর্ণ অংশগুলো। বিশেষ করে শেষের দিকের অংশগুলো একটু গুরুত্বপূর্ণ, কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন এগুলো। আচ্ছা, তাহলে পঞ্চম অধ্যায় এতটুকুই। তবে এই অংশটা সিলেবাসের বহির্ভূত। এরপর আমরা প্রথম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ কিছু অংশ যেগুলো আমাদের না জানলে নয় সেগুলো একটু জানবো। তো কলেজে তো প্রথম অধ্যায় পড়ানো হয়ে গেছিল, তাই না? তো সেখানে তোমরা অবশ্যই রাসায়নিক নিক্তির নাম শুনছো, ডিজিটাল ব্যালেন্স, পলবঙ্গি ব্যালেন্স, নাম শুনছো না তোমরা সবাই এগুলো জি ক্লাসে? স্যার। জি স্যার। হ্যাঁ। তো এখন এই ব্যালেন্স দিয়ে সাধারণত আমরা কোন পদার্থগুলোকে মেপে নেই? হ্যাঁ,
এই ব্যালেন্স দিয়ে সাধারণত আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মেপে নিই। হ্যাঁ, তারপর তোমরা কলেজের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তো করতেছো না? জি স্যার। ওখানে কি তোমার আচ্ছা, ওখানে কি তোমাদের টাইট্রেশন সম্পর্কে কিছু বলা হয়েছে বা এরকম কোনো না এক্সপেরিমেন্ট স্যার, দেওয়া আছে? না আচ্ছা, স্যার। এখন পর্যন্ত তাহলে আসে নাই। আচ্ছা, তো এই টাইট্রেশনটা একটু গুরুত্বপূর্ণ একটা অংশ। একটু আমরা জিনিসটা বুঝে নেই। ধরো তোমার আমি এখানে একটা দ্রবণ নিলাম, দুটা দ্রবণ নিলাম। একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। দুইটারই হচ্ছে, এটা ধরো 50 ml দ্রবণ নিলাম এখানে, আর সালফিউরিক অ্যাসিডের 30 ml দ্রবণ এখানে আছে। এখন ধরো এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.1 মোলার, সেটা আমি তোমাকে বলে দিলাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত সেটা তুমি জানো না, এটা বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি একটা ক্ষার কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাই না? একটা নির্দিষ্ট অনুপাতে বিক্রিয়া করে। তো আমি যদি অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করি, সেখানে ক্ষারের কতটুকু প্রয়োজন হয় সেটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু এই ক্ষারের দ্রবণের ঘনমাত্রাও নির্ণয় করতে পারবো। ঠিক আছে? তো এখানে যে সালফিউরিক অ্যাসিডের দ্রবণটা দেওয়া আছে, সেটা ঘনমাত্রা কি আমার জানা? সেটা কিন্তু আমার ঘনমাত্রা জানা, আমি বলে দিয়েছি তোমাকে। তাহলে এই যে একটা জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে একটা অজানা দ্রবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করতেছি নির্দেশকের উপস্থিতিতে, সেটাকে বলা হয় টাইট্রেশন। তাহলে টাইট্রেশনের সংখ্যাটা যদি আমি আরেকটু সুন্দর করে বলি, তাহলে সেটা হবে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়কে টাইট্রেশন বলা হয়। এটা শুধুমাত্র যে এসিড এবং ক্ষারের বিক্রিয়াতে হয় তা না, জারক এবং বিজারকের মধ্যে বিক্রিয়াতেও কিন্তু তোমার যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি, সেটাকেও টাইট্রেশন বলা হয়। এটাকেও বলা হয় টাইট্রেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আর এই টাইট্রেশন শব্দটার অর্থ হলো অনুমাপন। আচ্ছা, আর এখানে কোন দ্রবণটার ঘনমাত্রা আমাদের জানা, কোনটা আমি তোমাকে আগে থেকে বলে দিছি। সালফিউরিক অ্যাসিড। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা তোমাকে আমি বলে দিছি, বা এটার ঘনমাত্রা তোমার জানা, এই জানা দ্রবণকে বলা হয় প্রমাণ দ্রবণ। এই জানা দ্রবণকে কি বলা হয়? প্রমাণ দ্রবণ বলা হয়। হ্যাঁ, কথাটা আবার বলতেছি, প্রমাণ দ্রবণ। তো প্রমাণ দ্রবণের সংখ্যাটা হলো, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। আর এই প্রমাণ দ্রবণের সাহায্যে আমরা একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে পারি তার একটু পদ্ধতিটা দেখাই। যেমন ধরো আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে 50 ml নিয়েছিলাম, সেখান থেকে আমি 10 ml আলাদা করে নিয়ে নিলাম। 10 ml নিয়ে নিলাম। এখন এই 10 ml কে প্রশমিত করতে ধরো তোমার 6 ml সালফিউরিক অ্যাসিডের দ্রবণ প্রয়োজন হলো, যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। তো এখানে আমরা প্রথমে এই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াটা লিখব, সমতাকৃত বিক্রিয়া। আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া লিখি, তখন 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়, এবং বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং 2 মোল পানি উৎপন্ন করে। তাহলে বিক্রিয়াটার অনুপাতটা কত? 1:2। 1:2 হচ্ছে বিক্রিয়ার যে অনুপাত। তাহলে এই ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে
এস এ মানে অ্যাসিডের ঘনমাত্রা ইনটু ক্ষারের ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা ইনটু অ্যাসিডের আয়তন ইকুয়ালস টু হচ্ছে ক্ষারের ঘনমাত্রা ইনটু ক্ষারের আয়তন। এই সূত্রটা কি তোমরা আগে দেখছো? জি স্যার, যে S1V1 equal to S2V2। সবাই আশা করি 9-10 সূত্র দেখছো। তাও বলে দিই, এখানে যেহেতু একটা নির্দিষ্ট অনুপাতে বিক্রিয়া করতেছে এবং এখানে ক্ষারটাকে প্রশমিত করতে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড দরকার। তো এই বিক্রিয়াটাকে ঠিক আমি এইভাবে কিন্তু ব্যাখ্যা করতে পারি যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, তাই না? ঠিক একইভাবে এখানে যে তুমি 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো, তার তো একটা মোল সংখ্যা এখানে আছে, মানে তার একটা ঘনমাত্রা এখানে আছে, কিন্তু সেই ঘনমাত্রার মানটা আমি জানি না। তাহলে তার ঘনমাত্রাকে যখন আমি এই আয়তন দিয়ে গুণ করব তখন কি পাওয়া যাবে? ঘনমাত্রাকে আয়তন দিয়ে গুণ করলে কি পাওয়া যায় বলো তো? এস ইকুয়ালস টু হচ্ছে, মোল সংখ্যা। হ্যাঁ, এস ইকুয়ালস টু হচ্ছে এন বাই ভি। তাহলে আমি যখন এস কে আবার আয়তন দিয়ে গুণ করব, কাটাকাটি করলে কিন্তু এন থাকবে, তাই না? আচ্ছা, তাহলে মোল সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে ক্ষারের যে মোল সংখ্যা হবে অ্যাসিডের মোল সংখ্যা তাই হবে। তবে যেহেতু এটা 1:2 রিয়েকশন, তাহলে এখানে আহ, ক্ষারের যে মোল সংখ্যা সেটা অ্যাসিডের সাথে গুণ হবে, আর অ্যাসিডের মোল সংখ্যাটা ক্ষারের সাথে গুণ হবে। এই হচ্ছে সূত্র। তো এখন আমি এখানে কিন্তু অ্যাসিডের ঘনমাত্রা জানি 0.1 মোলার, আর এই ক্ষারটাকে প্রশমিত করতে আমার অ্যাসিডের 6 ml প্রয়োজন হয়েছে, তার মানে অ্যাসিডের আয়তনও জানি। আর এখানে তুমি ক্ষারের কতটুকু দ্রবণ নিচ্ছ, 10 ml, সেটাও জানো। তাহলে ক্ষারের ঘনমাত্রা কি নির্ণয় করা যাবে? জি স্যার। বাকি সবাইকে বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। ওই ক্ষারের ঘনমাত্রা কি নির্ণয় করা যাবে তাহলে আমি যদি বিক্রিয়া করি ল্যাবরেটরিতে? তোমরা কি এটা বুঝতে পারতেছো? জি স্যার। বাকিরা আর কেউ কোনো কথাবার্তা নাই? আচ্ছা, তো এখানে আহ, এই যে আমরা একটা অ্যাসিডের দ্রবণ ব্যবহার করে ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করলাম, এই প্রক্রিয়াটাকে বলা হয় টাইট্রেশন। তো এই টাইট্রেশনে যেহেতু আমি তোমার সালফিউরিক অ্যাসিডের একটা জানা ঘনমাত্রা ব্যবহার করছি, এটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। ঠিক আছে? তো এই প্রমাণ দ্রবণের সাহায্যে উপযুক্ত নির্দেশক উপস্থিতিতে একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়টাকে বলা হয় টাইট্রেশন। তো এই টাইট্রেশন করার সময় তোমার এই যে আমি প্রমাণ দ্রবণটা নিচ্ছি, সেই প্রমাণ দ্রবণটা তৈরি করে নিতে হয়। এই প্রমাণ দ্রবণ হচ্ছে 2 ধরনের। একটাকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ, আর একটাকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দ্রবণ। প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ আর একটাকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দ্রবণ। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণটাকে আবার তৈরি করা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে। ঠিক আছে? প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণটাকে তৈরি করা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা খুব সহজ একটা জিনিস, মানে যে সকল পদার্থ তোমার বিশুদ্ধ অবস্থায় তৈরি করা যায় এবং বাতাসের যে বিভিন্ন উপাদান আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এদের সাথে বিক্রিয়া করে না এবং এদের দিয়ে যে দ্রবণ তৈরি করা হয় সেই দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন যাবত অপরিবর্তিত থাকে, তাদেরকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। এবং তার উদাহরণ ওই 3টাই আছে, এই 3টাই মনে রাখলে যথেষ্ট তোমাদের জন্য এমসিকিউতে। এখন না, বোর্ড পরীক্ষার জন্য সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড বা সোডিয়াম অক্সালেট, আর একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই 3টে হচ্ছে উদাহরণ। তো নেক্সট ডেতে আমরা এই চ্যাপ্টারটাই এক লেকচারে শেষ করব। আর কিছু অঙ্ক করবো, এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই আমাদের জানা থাকা দরকার। সেই সূত্র আমরা সম্পর্কগুলো দেখবো, শতকরা ঘনমাত্রা, মোলারিটি, মোলারিটি, এগুলো আমরা দেখবো, সম্পর্কগুলো দেখবো। ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট, এটা সেকেন্ড পেপারও কাজে লাগবে। স্যার আমার না সেকেন্ড। হ্যাঁ, কি প্রশ্ন ছিল, কি জিজ্ঞেস স্যার করতেছে? সেকেন্ড চ্যাপ্টারের একটা ম্যাথে প্রবলেম ছিল। সেকেন্ড চ্যাপ্টারে ম্যাথের সমস্যা ছিল? আচ্ছা, জি স্যার। তাহলে তুমি গ্রুপে ছবি তুলে ম্যাথটা পাঠিয়ে দাও, আমি ম্যাথটা সলভ করে পাঠিয়ে দেবো। কোনো স্পেসিফিক জায়গায় কোনো থিওরিতে সমস্যা নাকি ম্যাথটা হচ্ছে না, অ্যান্সার আসতেছে না?
না স্যার, থিওরি বুঝছি না। থিওরি বুঝতে পারতেছো না? জি স্যার। আচ্ছা, কোন টপিকসের উপরে? দ্রাব্যতা? দ্রাব্যতা। আচ্ছা, হ্যাঁ তুমি স্যার। তাহলে ওই কোশ্চেনটার পরিষ্কারভাবে ছবি তুলে একটু গ্রুপে দিয়ে দাও। আমি এটি সম্ভব হয় আজকে করে আহ, তোমাদের একটা ছবি পাঠিয়ে দিই। তো এখানে কোন থিওরিটা ইউজ করা হচ্ছে সেটাও লিখে দিব। স্যার দিয়েছি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি না। হচ্ছে 95% বিশুদ্ধ খাদ্য লবণে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। আচ্ছা, এই অঙ্কটা তুমি আগে হয়তো বলছিলে, আমি যেভাবে বলছিলাম ওইভাবে হয়তো তুমি সমাধান করতে পারো নাই, তাই না? জি স্যার, মিলে নাই অ্যান্সার। আচ্ছা, এখানে তুমি যে কাজটাতে ভুল করছো আমি একটু দেখাই দিই তোমাকে। এই হিসাবটা তুমি তখনও ভুল করছো, বলার পর বুঝতে পারছিলে কিনা আমি জানি না। যেমন দেখো, এখানে যে সোডিয়াম ক্লোরাইডের বা যে লবণের দ্রবণটা দেওয়া আছে সেটা কিন্তু 95% বিশুদ্ধ, এটা কিন্তু 100% না, তাই না? এখন জি স্যার। সেই খাদ্য লবণটার কতটুকু নেওয়া হয়েছে? 195 গ্রাম নেওয়া হয়েছে। এখন এই 195 গ্রামের পুরো সবটাই কি লবণ, না তার মধ্যে ভেজালও আছে? তার মধ্যে কিন্তু ভেজাল আছে, ভেজাল। রাইট? তাহলে এটা 95% বিশুদ্ধ, তাহলে 195 ইন্টু 95 ডিভাইড বাই 100। যখন আমি এটা করব তখন এখানে কতটুকু বিশুদ্ধ লবণ আছে সেটা আমি পেয়ে যাব কিন্তু। তাহলে জি এটা স্যার। তাহলে এটা কত হয়? 185.25। 185.25। আচ্ছা, তাহলে তুমি যদি এই মানটা এখন ব্যবহার করে অঙ্কটা করো তাহলে আশা করি অঙ্কটা হওয়ার কথা। আচ্ছা, আমি প্রশ্নটা সবার জন্য আবার বলতেছি, তোমরা গ্রুপেও দেখতে পারবা। প্রশ্নটা হচ্ছে 95% বিশুদ্ধ খাদ্য লবণ দিয়ে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে 600 ml সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে 195 গ্রাম খাদ্য লবণ প্রয়োজন হয়। এখন এই 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে 600 ml দ্রবণ তৈরি করতে 195 গ্রাম লবণ প্রয়োজন হচ্ছে, যেটা হচ্ছে 95 গ্রাম বিশুদ্ধ, 95% বিশুদ্ধ। তাহলে 195 এর মধ্যে কিন্তু সম্পূর্ণটাই এখানে ইউজ হয় নাই, ইউজ হয়েছে 185.25 গ্রাম। তাহলে এখন তোমার যদি এটা দ্রাব্যতা বের করতে হয়, আমরা কিভাবে দ্রাব্যতা বের করি? নিয়ম কি মনে আছে? তো যে 100 গ্রাম দ্রাবককে দ্রবীভূত করতে কত ml দ্রবণ প্রয়োজন, সেটা একটু বের করব। না, 1000 ml এ কতটুকু থাকে সেটা বের করলেই হবে, মানে 1 লিটারে, 1 লিটারে কতটুকু থাকে। দ্রাব্যতার কিন্তু তিনটা একক, একটা হচ্ছে 100 গ্রাম পার গ্রাম, 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য থাকে এটা একটা। আর এটা হচ্ছে 1 লিটার দ্রবণে কোনো পদার্থের যত গ্রাম থাকে সেটাও দ্রাব্যতা। আর এটা হচ্ছে 1 লিটার দ্রবণে কত মোল থাকে সেটাও কিন্তু দ্রাব্যতা। তো যেহেতু এখানে তা দ্রবণটা, গ্রামেরটা দিয়ে করি। এখানে গ্রামেরটা বলতেছো কিন্তু এখানে দ্রবণটা কিন্তু 600 ml দেওয়া আছে, মানে আয়তনে দেওয়া আছে। তাহলে আমি এটাকে আয়তনে জি প্রকাশ স্যার। করলে ভালো হয়। তাহলে 600 ml ইকুয়ালস টু কত হয়? এটা হচ্ছে 0.6 লিটার। 600 ml ইকুয়ালস টু হচ্ছে 0.6 লিটার। তাহলে জি। 0.6 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে তোমার প্রয়োজন হয় 185.2 গ্রাম। তাহলে 1 লিটার দ্রবণ তৈরি করতে কতটুকু লাগবে? 185.2 ইন্টু 0.6, মানটা কত হয়? 308.7। আচ্ছা, 308 দশমিক। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? তো কম হবে। আচ্ছা, না আমি স্যার। স্যার স্ক্রিন শেয়ার করেন নাই তো। আচ্ছা, আমি স্ক্রিনটা দেখাচ্ছি এবার। স্ক্রিন শেয়ার, হ্যাঁ এবার দেখা যাচ্ছে স্ক্রিন। জি স্যার। আচ্ছা, 0.6, আচ্ছা 1 লিটার দ্রবণ তৈরি করতে গেলে এখানে একটু হিসাবে ভুল করতে হবে, 1 মিনিট 1 মিনিট। 308.75।
না, এটাকে 0.6 দিয়ে ভাগ করতে হবে, 0.6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসে? 8.75 300.75 গ্রাম পার লিটার। তাহলে দেখো অ্যান্সার কিন্তু এটাই দেওয়া আছে। জি স্যার। তাহলে এইভাবে করলে কিন্তু ম্যাথটা হয়ে যায়। তুমি এই জায়গার ক্যালকুলেশনে ভুল করছো, মানে এই জায়গার ক্যালকুলেশন তুমি ঠিক মতো করো না, এই জন্য এখানেও ঠিক মতো আসে না। আর এটা হচ্ছে তুমি গ্রামে করতে চাচ্ছিলে 100 গ্রাম হিসাবে, কিন্তু এখানে দেওয়া আছে গ্রাম পার লিটার এককে। গ্রাম পার গ্রাম মানে 100 গ্রামে যদি হিসাব করতে চাও তাহলে অ্যান্সার কিন্তু এটাই আসবে না, চেঞ্জ হবে। ঠিক আছে, কারণ মোল পার লিটারে অ্যান্সার একরকম আসবে, গ্রাম পার লিটার একরকম আসবে, আর গ্রাম পার 100 গ্রাম এককে আলাদা আসবে। তো আমি এটার ওই অংশটা করে আজকে দিয়ে দিব না, বাকি সবাই দেখে নিতে পারো। গ্রুপে যেহেতু প্রশ্ন দেওয়া আছে আমি সলভ করে দিয়ে দিব না। আর হিংস অলরেডি দেওয়া আছে, যেহেতু 95% বিশুদ্ধ, আমি 195 গ্রাম যে লবণটা দরকার হয় সেটাকে 95% দিয়ে গুণ করলে ওখানে কতটুকু বিশুদ্ধ লবণ আছে সেটা পেয়ে যাবে। আর এই বিশুদ্ধ লবণ দিয়েই কিন্তু দ্রবণটা অলরেডি সম্পৃক্ত হয়ে গেছে। এখন আমরা ওই দ্রাব্যতার সূত্র অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে অন্য কোনো চ্যাপ্টার রিলেটেড? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক। আমরা তাহলে নেক্সট ক্লাসে ওই প্রথম অধ্যায়ের যে মোলারিটি, মোলালিটি, তারপরে নর্মালিটি, তারপর হচ্ছে তোমার শতকরা ঘনমাত্রা, পিপিএম ঘনমাত্রা, এদের মধ্যে সম্পর্ক, এই রিলেটেড দিয়ে একটা অঙ্ক আমরা দেখব। ওগুলো আমাদের ইম্পর্টেন্ট জিনিস, আর সেমি মাইক্রো, মাইক্রো অ্যানালাইসিস। তাহলে ওই প্রথম অধ্যায় থেকে আর গুরুত্বপূর্ণ কোনো অংশ তেমন একটা থাকবে না। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত আসসালামু থাকো। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।